আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের আড়ি পাতার সাবমেরিন কেবল বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল হুথি যোদ্ধারা। অগ্নিঝড় পেরিয়েও অটুট ইরানের পারমাণবিক শক্তি। সরকার পতনের ক্যালেন্ডারিক্যাল প্যাটার্ন, জুলাইয়ে শ্রীলঙ্কা, আগস্টে বাংলাদেশ, সেপ্টেম্বরে নেপাল, অক্টোবরে হবে কি মোদির পতন? পোল্যান্ডে আছড়ে পড়ল পুতিনের আত্মঘাতী ড্রোন, এমন হামলায় ঘুম হারাম ইউরোপীয় নেতাদের। মোদির সফরের আগে মণিপুরে বিজেপিতে ভাঙন, কংগ্রেসে যোগ দিলেন 3 প্রভাবশালী নেতা। কট্টর ইসলাম বিদ্বেষী ভারতীয়রা যেন চুরিতে নাম্বার 1। আবারও আমেরিকায় চুরি করতে গিয়ে ধরা খেলেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও। এবার কেন বাংকারে ঢুকল লাখো ইসরায়েলি? দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের আড়ি পাতার সাবমেরিন কেবল বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল হুথি যোদ্ধারা। হঠাৎ করেই যদি ইন্টারনেট থেমে যায় তাহলে কি হবে? ব্যবসা, ব্যাংকিং, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা সবকিছুই থমকে যাবে। আর এই সবকিছু হঠাৎ করে থেমে যাওয়ার কারণ ছিল সমুদ্রের গভীর তলদেশে লুকিয়ে থাকা এক রহস্য। লোহিত সাগরের তলদেশে থাকা মাইক্রোসফটের ফাইবার অপটিক কেবলে হামলার পর এমনটি ঘটেছে। সৌদি আরবের জেদ্দার কাছে একাধিক সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মাইক্রোসফটের ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম এজুর ক্লাউড কম্পিউটিং এর পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়েছে। প্রাথমিকভাবে এটিকে একটি কেবল দুর্ঘটনা মনে হলেও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি এর দায় স্বীকার করেছে। রোববার হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভিতে এই বিদ্রোহী গোষ্ঠী একটি স্বীকারোক্তিমূলক বিবৃতি দেয়। ব্রিটিশ ও ইসরায়েল ভিত্তিক কয়েকটি সংবাদ মাধ্যম, যার মধ্যে দ্য গার্ডিয়ান অন্যতম, দাবি করেছে যে মাইক্রোসফটের এই ক্লাউড ব্যবহার করে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হামাসের অবস্থান শনাক্ত করার জন্য নজরদারি চালানো হতো। যদিও মাইক্রোসফট এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে। এই ঘটনা 2024 সালের শুরুর দিকের এক সতর্ক বার্তার কথা মনে করিয়ে দেয়। সে সময় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাসিত সরকার প্রথম অভিযোগ করেছিল যে হুথিরা লোহিত সাগরের আন্ডারসি কেবলে হামলা চালানোর পরিকল্পনা করছে। তখন কয়েকটি কেবল বিচ্ছিন্ন হলেও হুথিরা দায় অস্বীকার করেছিল, কিন্তু এবার তারা সরাসরি এর দায় স্বীকার করল। অগ্নিঝড় পেরিয়েও অটুট ইরানের পারমাণবিক শক্তি। আকাশ কাঁপিয়ে দিচ্ছে যুদ্ধবিমান আর মাটিতে গর্জে উঠছে ইরানি কামান। মধ্যপ্রাচ্যের বুকে ছড়িয়ে পড়ছে যুদ্ধের বজ্রধ্বনি, যেন পুরো মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক অনিবার্য বিস্ফোরণের দ্বারপ্রান্তে। 12 দিনের সেই তীব্র যুদ্ধে যখন ইসরায়েল ভেবেছিল ইরানকে হাঁটু গেড়ে বসাতে পারবে, তখনই পাল্টে গেল খেলার দৃশ্যপট। ন্যাটো আর পশ্চিমা অস্ত্রশক্তির পূর্ণ সহায়তা নিয়েও ব্যর্থ হলো নেতানিয়াহু সরকার। সবচেয়ে বড় কথা হলো, ইরানের পারমাণবিক সক্ষমতা পূর্ণরূপে ধ্বংস হওয়ার যে ভ্রান্ত দাবিতে পশ্চিমা জোট ব্যস্ত ছিল, সেটিকে উড়িয়ে দিয়ে ইরান জানালো তাদের পারমাণবিক শক্তি এখনো অক্ষত রয়েছে। শুধু তাই নয়, পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরানের সেনাবাহিনী। এমনটাই জানালেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতেমি। কমান্ডার হাতেমি আরো স্পষ্ট করে জানালেন, যুদ্ধ শুধু আকাশে বা মাটিতে হয়নি। টার্গেট ছিল ইরানের প্রাণভোমরা অর্থাৎ পারমাণবিক কর্মসূচি। কিন্তু শত্রুপক্ষ যতবার আঘাত এনেছে ততবারই ভেঙে পড়েছে ইসরায়েলের নিজস্ব পরিকল্পনা। সম্প্রতি ইসফাহান, তাবরিজ আর হামাদান ঘুরে সেনা ইউনিট পরিদর্শন করলেন হাতেমি। সামনে দাঁড়িয়ে থাকা ইরানি সেনাদের উদ্দেশ্যে তিনি জানান, এই প্রতিরোধের পেছনে শুধু সেনাবাহিনী নয়, ছিল দেশের প্রতিটি মানুষ। সেনাবাহিনীর স্থলবাহিনী, বিমান প্রতিরক্ষা, রেভলিউশনারি গার্ড, বার্সিজ থেকে শুরু করে সাধারণ নাগরিক, সবাই মিলে গড়ে তুলেছিল এক অদম্য ঢাল। ইসরায়েল আর তার মিত্ররা চেষ্টা করেছিল ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে,
পরিকল্পনা ছিল সমন্বিত, আঘাত ছিল বহুমুখী, কিন্তু শেষ পর্যন্ত ইরানের প্রতিরক্ষা জাল ভেদ করতে পারেনি তারা। বরং এই যুদ্ধ প্রমাণ করেছে ইরানের সিস্টেম শুধু টিকে নেই, বরং কার্যকারিতায় দেখিয়েছে এক নতুন মাইল ফলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো লড়াইয়ের কেন্দ্র ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। হাতেমির ভাষায় এই কর্মসূচি কোনো আমদানি করা প্রযুক্তি নয়, বরং এটা ইরানের মাটির গভীরে গঠিত এক নিজস্ব সক্ষমতা। তাই বোমা বা রকেট দিয়ে এটাকে মুছে ফেলা সম্ভব নয়। কূটনীতিকরা বলছেন হাতেমির এই বক্তব্য শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং আন্তর্জাতিক মহলে এক স্পষ্ট বার্তা, আর তা হলো ইরান তার পারমাণবিক অধিকার থেকে এক চুলও সরে আসবে না। এছাড়াও ইরানি কমান্ডারের কথায় বারবার উঠে এসেছে আরেকটি দিক, আর তা হলো জনগণের অভূতপূর্ব সংহতি। যুদ্ধের দিনে রাস্তায় সাধারণ মানুষও দাঁড়িয়েছে সেনাদের পাশে। হাতেমির মতে এই ঐক্যই আজ ইরানকে দিয়েছে এক অদম্য শক্তি, যেটা শুধু ইসরায়েল নয়, বরং পুরো পশ্চিমা জোটের জন্য এক বড় সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের আকাশে তাই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হলো পরবর্তী রাউন্ডে যখন সংঘর্ষ শুরু হবে, তখন ইরানের এই ঐক্যবদ্ধ প্রতিরক্ষা বলয় ভেদ করতে আসলেই কি সক্ষম হবে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, নাকি আবারও ইতিহাস লিখবে ইরানের অদম্য শক্তি? গত কয়েক বছর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উথাল পাথাল শুরু হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা একের পর এক সরকারকে গদি ছাড়া করছে জনগণ। আরো নির্দিষ্ট করে বললে জেনারেশন জেড বা তরুণ প্রজন্ম। এর ধারা শুরু হয়েছিল 2022 সালে শ্রীলঙ্কা থেকে, এরপর বাংলাদেশ, সবশেষ যোগ হয়েছে নেপাল। মজার বিষয় হলো শ্রীলঙ্কায় রাজাপাকসে সরকারের পতন হয়েছিল জুলাই মাসে, বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয় আগস্ট মাসে, আর নেপালে ওলি সরকার পতন হয়েছে সেপ্টেম্বর মাসে। এটি কি কেবলই কাকতালীয়? কি বলা যায় একে? ডমিনো ইফেক্ট, চেইন রিঅ্যাকশন, নাকি ক্যালেন্ডারিক্যাল প্যাটার্ন? যদি এমন কিছুই হয়, তাহলে এর পরবর্তী শিকার কে? সেটি কি অক্টোবর মাসে ঘটবে? অক্টোবরে ঘটলে কোন বছরে? একসঙ্গে অনেক প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে। এদিকে ব্যাপক দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাট, সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার সরকারের বিরুদ্ধে নেপালে অভ্যুত্থান ঘটিয়েছে সাধারণ জনতা। এতে করে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ অন্যান্য রাজনীতিবিদরা। ভারতেও একই রকম পরিস্থিতি হতে পারে বলে সতর্কতা দিয়েছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত। তিনি এখনই রাজনীতিবিদদের সতর্ক হতে অনুরোধ করেছেন। এছাড়া নরেন্দ্র মোদীর সরকারও ব্যাপক দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছেন সঞ্জয়। তিনি বলেছেন, দুর্নীতি, স্বৈরাচারী শাসন, স্বজনপ্রীতির বিরুদ্ধে বাংলাদেশ, নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে সেটি ভারতেও হতে পারে। তবে ভারতে এখনো এমন কিছু হচ্ছে না, কারণ ভারতীয়রা মহাত্মা গান্ধীর অহিংসা নীতি মেনে চলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার শুধুমাত্র মহাত্মা গান্ধীর মতাদর্শের কারণেই বেঁচে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। শিবসেনার এই নেতা বলেন, নেপালের এই স্ফুলিঙ্গ যদি ভারতে আসে, ভারত আজ পর্যন্ত টিকে আছে কেবল মহাত্মা গান্ধী এখানে জন্মেছিলেন বলেই। আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে, সেই কারণেই এই মানুষগুলো টিকে আছে। মোদিজি, আপনি গান্ধীকে যতই গালাগালি করুন না কেন, আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে। নরেন্দ্র মোদীর সরকার দুর্নীতিগ্রস্ত অভিযোগ করে সঞ্জয় বলেন, প্রধানমন্ত্রী মোদী 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন। এর মানে কি? এর মানে হলো দেশে এখনো গরিব মানুষ এখনো আছে। নেপালেরও একই অবস্থা ছিল। ভারতের টাকা বিদেশে চলে যাচ্ছে, কারো ছেলে দুবাইয়ে, কারো ছেলে সিঙ্গাপুরে, কেউ আবার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হচ্ছে। মোদী সরকারের পররাষ্ট্রনীতি পুরোপুরি ব্যর্থ দাবি করে এই রাজনীতিবিদ বলেন, নেপাল একসময় আমাদের বন্ধু ছিল। নেপাল ভারতকে বড় ভাই মনে করত। নেপালের যখন সংকট ছিল তখন বড় ভাই তাদের পাশে দাঁড়ায়নি। এটি আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। সূত্র ইকোনমিক টাইমস। পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে একে ন্যাটোর নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, ইউক্রেনে বর্বরোচিত হামলা এবং পোল্যান্ড ও ন্যাটোর আকাশ সীমায় রাশিয়ার নজিরবিহীন অনুপ্রবেশ ভয়ঙ্কর ও অগ্রহণযোগ্য। তিনি
তিনি আরো বলেন, এটি ছিল রাশিয়ার অত্যন্ত বেপরোয়া পদক্ষেপ, যা প্রেসিডেন্ট পুতিনের শান্তির প্রতি স্পষ্ট অবহেলার আরো একটি প্রমাণ। ইউক্রেনের সাধারণ মানুষ প্রতিদিন যে অবিরাম বোমাবর্ষণের শিকার হচ্ছেন সেটি আবার স্মরণ করিয়ে দিল। স্টারমার জানান, তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে যোগাযোগ করেছেন ও যতক্ষণ না একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত যুক্তরাজ্য চাপ বাড়াতে থাকবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই অনুপ্রবেশকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, শিগগিরই ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এই বিষয়ে বৈঠক করবেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা বলেছেন, রাশিয়ার বেপরোয়া কর্মকাণ্ডের পর ইউরোপ তার প্রতিরক্ষা বিনিয়োগ আরও বাড়াচ্ছে। তার ভাষায়, ইউরোপে শান্তি ও নিরাপত্তা কখনোই নিশ্চিত ধরে নেওয়া যায় না। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও একে অগ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো 2022 সালে ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসনের পরও অরবানই একমাত্র ইইউ নেতা যিনি মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। চেক প্রধানমন্ত্রী পেট্রো ফিয়ালা বলেছেন, গত রাতের রুশ ড্রোন হামলা কাকতালীয়, এমনটা বিশ্বাস করা কঠিন। রাশিয়া পদ্ধতিগতভাবেই যাচাই করছে কতদূর পর্যন্ত সে যেতে পারে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব স্পষ্টভাবেই অভিযোগ করেছেন, রাশিয়া উত্তেজনা বাড়াতে চাইছে ও পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের পূর্ণ দায় রাশিয়ার। লাটভিয়ার প্রেসিডেন্ট এডগার্স রিনকেভিক্সও ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে বলেছেন, মিত্রদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। সব মিলিয়ে রাশিয়ার এই ড্রোন অনুপ্রবেশ শুধু পোল্যান্ড নয়, পুরো ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে চাপে ফেলেছে। ন্যাটো ও ইইউ নেতাদের প্রতিক্রিয়ার স্পষ্ট হয়ে উঠেছে যে তারা মস্কোর বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপে প্রস্তুতি নিচ্ছে। মোদির সফরের আগে মণিপুরে বিজেপিতে ভাঙন, কংগ্রেসে যোগ দিলেন 3 প্রভাবশালী নেতা। দীর্ঘ 29 মাস ধরে চলা সহিংসতা ও অস্থিরতার পর প্রথমবারের মতো মণিপুর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই সফরের প্রাক্কালেই রাজ্যের শাসক দল বিজেপির মধ্যে দেখা দিয়েছে বড় ধরনের ভাঙন। মণিপুরের রাজনীতিতে প্রভাবশালী 3 নেতা ওয়াই সুরচন্দ্র সিং, এল রাধা কিশোর সিং এবং উত্তম কুমার নিংথৌজাম বিজেপি ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন। মঙ্গলবার দিল্লিতে এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। এই 3 জনের মধ্যে 2 জনই সাবেক বিধায়ক। কংগ্রেসের দাবি, বিজেপি মণিপুরে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রাজ্যে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের অক্ষমতা এখন নগ্ন বাস্তবতা। সাধারণ মানুষ এখন বিকল্প খুঁজছে, আর সেই বিকল্প হিসেবে কংগ্রেসই ভরসার জায়গা হয়ে উঠেছে। গত 2 বছর ধরে মণিপুরে সহিংসতা, গৃহচ্যুতি, প্রশাসনিক উদাসীনতা ও ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটিয়েছে সাধারণ মানুষ। সেই প্রেক্ষাপটে বিজেপির এই ভাঙন নতুন করে প্রশ্ন তুলছে, ক্ষমতায় থেকেও যারা মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ তাদের নেতৃত্বে আর কতটা আস্থা রাখা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মণিপুরে বিজেপি এখন চাপে আছে। জনসাধারণের তীব্র অসন্তোষের কারণে নেতাদের দল ত্যাগ করতে বাধ্য হতে হচ্ছে। কংগ্রেস এই অবস্থাকে তাদের জন্য রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে। তাদের মতে এখন কেবল কংগ্রেসই রাজ্যকে স্থিতিশীল করতে পারে। প্রধানমন্ত্রী মোদীর সফর ঘিরে বিজেপি রাজ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করার আশা করছিল। তবে এই দলীয় ভাঙন সেই প্রচেষ্টাকে বড় ধাক্কা দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, মোদীর এই সফরে তিনি জনগণকে কি বার্তা দেবেন? দীর্ঘ সংঘাতের পর তার উপস্থিতি কি আস্থা ফিরিয়ে আনবে, নাকি পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে? সাম্প্রতিক এই ঘটনা মণিপুরে বিজেপির দুর্বল অবস্থান স্পষ্ট করে দিয়েছে। কংগ্রেসের দিকে জনগণের দৃষ্টি এখন নিবদ্ধ। মোদীর সফরের সাফল্য অনেকটাই নির্ভর করবে এই প্রশ্নের উপর, তিনি কি জনগণের মন জয় করতে পারবেন, নাকি এই দল ত্যাগ আরো গভীর সংকটের ইঙ্গিত বহন করছে। কট্টর ইসলাম বিদ্বেষী ভারতীয়রা যেন চুরিতে নাম্বার 1। দেশ ছাপিয়ে বহির্বিশ্বেও তাদের চুরির ঘটনা প্রকাশ্যে আসছে অহরহ। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ডিসকাউন্ট রিটেইল চেইন টার্গেটে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এক ভারতীয় নারী। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে সম্প্রতি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রসঙ্গে জানা যায়, ঘটনাটি ঘটেছিল চলতি বছরের জানুয়ারি মাসে।
তবে সম্প্রতি সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আবারও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় পুলিশ যখন সেই ভারতীয় নারীকে জিজ্ঞাসাবাদ করতে যায় তখন সেই নারী কান্নায় ভেঙে পড়েন। তার শ্বাসকষ্ট শুরু হয় আর বারবার কান্নার ফাঁকে বলছিলেন যে তিনি ইংরেজিতে সেভাবে কথা বলতে পারেন না। পুলিশ শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, দয়া করে গভীর শ্বাস নিন, আপনি কাঁদতে থাকলে আমাদের পক্ষে কথা বলা সম্ভব হচ্ছে না। পুলিশের প্রশ্নে ওই নারী জানান তার মাতৃভাষা গুজরাটি এবং তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, তবে মানসিকভাবে ভেঙে পড়েছেন। টার্গেট স্টোরের কর্মীরা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান এই নারী সাধারণত নিয়মিতই দোকানে আসেন এবং কেনাকাটা করেন, কিন্তু এবার তিনি দোকানের বিভিন্ন শেলফ থেকে নানা ধরনের পণ্য একটি কার্টে ভরেন এবং বিল না দিয়েই সেগুলো নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করেন। সিসিটিভি ফুটেজে বিষয়টি স্পষ্টভাবেই দেখা যায়, যা পরবর্তীতে পুলিশের কাছে উপস্থাপন করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই নারী স্বীকার করেন এসব পণ্য তিনি পুনরায় বিক্রির উদ্দেশ্যে নিয়েছিলেন। এ ঘটনাটি আলোচনায় আসার পাশাপাশি নেটিজেনদের স্মরণে এসেছে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের আরেকটি টার্গেট স্টোরে ঘটে যাওয়া একই ধরনের ঘটনা। সেবারও এক ভারতীয় নারী প্রায় 11 লাখ রুপির সমমূল্যের পণ্য চুরির চেষ্টার সময় ধরা পড়েন। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা ছিন্ন ভিন্ন করতে মরিয়া হয়ে দেশটির বিমানবন্দরগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে। হুথিদের লাগাতার হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে ইসরায়েল জুড়ে। 7 সেপ্টেম্বরের বিকেলে ইসরায়েলের আল নাকাব অঞ্চলের রামন বিমানবন্দর হঠাৎই কেঁপে ওঠে এক প্রবল বিস্ফোরণে। আকাশের দিকে তাকিয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা দেখতে পান একটি ড্রোন তীব্র গতিতে নামতে নামতে আগুনের ফুলকি ছড়িয়ে আছড়ে পড়ল বিমানবন্দরের টার্মিনালে। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী আকাশে ভেসে ওঠে, চারপাশ অস্থির করে তুলল। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ইয়েমেন থেকে চালানো এক সফল ড্রোন হামলা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হুথিরা এই হামলা চালাতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা যায় ওই সময় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছিল। রানওয়েতে কয়েকটি ফ্লাইট উঠানামার প্রস্তুতি নিচ্ছিল। বিস্ফোরণের পর যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে আতঙ্কে ছুটতে ছুটতে বের হওয়ার চেষ্টা করেন। ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত সমস্ত বিমান চলাচল বন্ধ ঘোষণা করে এবং আকাশপথে রেড অ্যালার্ট জারি করে। প্রাথমিকভাবে জানা গেছে হুথিদের এই হামলায় অন্তত 2 জন আহত হয় এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে দিনভর ইয়েমেন থেকে কয়েকটি ড্রোন ছোড়া হয়েছিল। ইসরায়েলি দাবি অনুযায়ী প্রথম 3টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো হলেও চতুর্থটি সরাসরি গিয়ে আঘাত হানে রামন বিমানবন্দরে। হামলার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় বিস্ফোরণের মুহূর্ত এবং পরবর্তীতে আকাশে ঘন ধোঁয়া উঠছে। কিন্তু এখানেই থেমে থাকেনি ইয়েমেন সশস্ত্র বাহিনী। সন্ধ্যায় তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এটি ছিল একটি বৃহৎ ড্রোন অভিযানের অংশ। ওই বিবৃতিতে জানানো হয় শুধু রামন বিমানবন্দর নয়, একাধিক সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অন্যান্য বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে আল লিদ বিমানবন্দর, আসদুদ ও আসকালন এলাকায় সংবেদনশীল স্থান এবং ইয়াফায় এক গুরুত্বপূর্ণ টার্গেটে আঘাত হেনেছে তাদের ড্রোন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলের আড়ি পাতার সাবমেরিন কেবল বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল হুথি যোদ্ধারা। অগ্নিঝড় পেরিয়েও অটুট ইরানের পারমাণবিক শক্তি। সরকার পতনের ক্যালেন্ডারিক্যাল প্যাটার্ন, জুলাইয়ে শ্রীলঙ্কা, আগস্টে বাংলাদেশ, সেপ্টেম্বরে নেপাল, অক্টোবরে হবে কি মোদির পতন? পোল্যান্ডে আছড়ে পড়ল পুতিনের আত্মঘাতী ড্রোন, এমন হামলায় ঘুম হারাম ইউরোপীয় নেতাদের। মোদির সফরের আগে মণিপুরে বিজেপিতে ভাঙন, কংগ্রেসে যোগ দিলেন 3 প্রভাবশালী নেতা। কট্টর ইসলাম বিদ্বেষী ভারতীয়রা যেন চুরিতে নাম্বার 1। আবারও আমেরিকায় চুরি করতে গিয়ে ধরা খেলেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও। এবার কেন বাংকারে ঢুকলো লাখো ইসরায়েলি? এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।